আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফান্তাসির মাহমুদ, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের মুখপাত্র। আমরা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স যাত্রা শুরু করেছি গত সেপ্টেম্বর মাসে, আগস্টের পরপরই। এক মাস পর, বিপ্লবের এক মাস পর আমাদের কাছে মনে হয়েছে জুলাই আসলে মানুষ মনে রাখবে না। বাংলাদেশের মানুষ আসলে খুব খুব শর্ট মেমোরিজে ইয়ে করে থাকে, বেশি দিন মনে রাখে না আর কি আমাদের সাথে কি ঘটেছে কি ঘটছে। তো সেই চিন্তা থেকে আমাদের এমন একটি প্ল্যাটফর্ম করার চিন্তা ভাবনা ছিল, যেখানে অদূর ভবিষ্যতে আমরা তখন চিন্তা করেছিলাম যে অদূর ভবিষ্যতে বাংলাদেশে কখনো যাতে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে না পারে, সেই ক্ষেত্রে সেই জায়গাটা থেকে আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে দাঁড়াবো। এবং পাশাপাশি আমাদের তখনই চিন্তা হয়েছিল শেখ হাসিনার পতনের মাধ্যমে শুধুমাত্র ফ্যাসিবাদের একটা লেয়ার চলে গেছে, সো বাকি যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোর ধস নামানোর জন্য আসলে আমাদের এই জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্স আমরা সংঘবদ্ধ হয়েছি। এবং আমাদের তখন চিন্তা ছিল ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিল সকলেই মিলে একটা অ্যালায়েন্স করা বা সংঘ করা, যেখান থেকে আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে চালিয়ে যেতে পারবো। আমি বেশ কিছু বিষয়ে কথা বলতে চাই। প্রথম যে বিষয়টা, আজকে থেকে এক বছর আগে জুলাইয়ের যে সকল অরাজনৈতিক বা রাজনৈতিক শক্তি ছিল, আজ 13 জুলাই, বিগত সালে 13 জুলাই এবং 15 জুলাই 16 জুলাই যখন প্রাইভেট ইউনিভার্সিটি নেমেছে, ঢাকা ইউনিভার্সিটি আন্দোলন করছিল, তাদের মধ্যে কারোই এই চিন্তা ভাবনা ছিল না যে আমি শেখ হাসিনার পতন ঘটাবো, আওয়ামী লীগের পতন হবে, আমি ক্ষমতায় আসবো, ক্ষমতায় এসে আমি সুবিধা লুপে নিব। এই চিন্তা ভাবনা থেকে কেউই তখন আন্দোলন করেনি বা বিপ্লবে অংশগ্রহণ করেনি। সবারই জায়গাটা ছিল আসলে নৈতিক দায়িত্ববোধ থেকে, নৈতিক জায়গা থেকে। তো সেখান থেকে জুলাই বিপ্লবের পর, সেই মুক্তিযুদ্ধের পরে যখন সবাই শুধু বলে দাও দাও দাও, সবাই শুধু নেওয়ার আশাই ছিল, মুক্তিযুদ্ধের পরে জুলাইয়ের পর আনফরচুনেটলি সেই হিস্ট্রি রিপিট করছে। সবাই আসলে সেই নেওয়ার পালা শুরু হয়ে গেছে, সবার মধ্যে স্বার্থের দাগ চলে আসে। আমি আজকে একটা ছোট্ট রেফারেন্স জানি, সালমান মুক্তিদের একটা স্ট্যাটাস দিছে, সেই স্ট্যাটাসে সে বলছে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে আছে, তার মানে এই না যে তারা আমাদের অধিকার নিয়ে কথা বলতেছে, তারা আসলে কথা বলতেছে কারণ তাদের রাজনৈতিক স্বার্থের সাথে যাচ্ছে। তো জুলাইয়ের এক বছর পর এসে অরাজনৈতিক শক্তির কাছে এই বাস্তবতাটা আসলেই, আমি যদি সালমান মুক্তিদের কথা বলি, সালমান মুক্তিদের আসলে বাংলাদেশের আরবান এলিট বা আরবান মিডল ক্লাস সোসাইটির ইউথদের কাছে, ইউথদের একটা রিপ্রেজেন্টেশন, যারা আসলে চিন্তা করে যে রাজনৈতিক দলগুলো আসলে আমার জন্য কিছু করতেছে না, তাদের স্বার্থের জন্য তারা আমার পাশে দাঁড়াইছে। আমাদের আসলে আফসোস হয় জুলাইয়ের পরও এই সরকার এতটুকু আইন শৃঙ্খলার ঠিক করতে পারলো না, জনসম্মুখে পাথর মেরে মানুষ মারা হয়। আমাদের আসলে আমরা বিএনপির দোষ দেই, অবশ্যই বিএনপি তাদের নেতৃত্বের জায়গা থেকে তারা ঠিক করতে পারে নাই, বাট এই সরকার কি করছে আসলে? আমার প্রশ্ন সেখানে। জুলাইয়ের পর আইন শৃঙ্খলার এত অবনতি ঘটছে, আমরা এখনো দেখি যে ফ্যাসিবাদের দোসররা সচিবালয়ে এখনো তবিয়ত বহাল আছে। আমরা যখন পোস্ট করি তখন একটা তাদের নড়াচড়া দিয়ে বসে, আমরা যখন একটা আন্দোলন করি তখন একটা নড়াচড়া দিয়ে বসে, এরপর আবার ঠান্ডা। আমাদের আসলে দুর্ভাগ্য যে জুলাই বিপ্লবের এক বছর পর এসেও আমরা ঘোষণাপত্রটা বের করতে পারি নাই। এবং সেই আগের মতোই, যে আন্দোলনের আগে পুরো একটা জেনারেশনের কাছে একটা কথা ছিল যে বিগেস্ট বাংলাদেশের ড্রিম ইজ লিভিং বাংলাদেশ, সেই জায়গা থেকে তারা পুলিশের সামনে এসে বুক পেতে দিয়েছে, সেখান থেকে তার একটা মারলে একটাই যায়, বাকিটি যায় না। সেই জায়গা থেকে যখন দেশপ্রেমের জায়গা থেকে তারা দেশের জন্য লড়াই করেছে, দেশ ছাড়বে না বলেছে, সেই পয়েন্ট থেকে এক বছর পর আবারও এই জেনারেশন আজকে দাঁড়িয়ে বলতেছে এই দেশ ছাড়াটা আমার স্বপ্ন, এই দেশ দিয়ে কিচ্ছু হবে না। এই জায়গাটা আসলে আমরা, আমাদের বিপ্লব কতটুকু সফল হয়েছে আমি জানি না। আজকে থেকে 6 মাস আগে আমি ঠিক এই মঞ্চে বসে, ঠিক এই হলে বসে আমি সেম কথাগুলো বলছিলাম, হতাশার কথা। তার
এই পর্যন্ত তার যে কোনো উন্নতি হয়েছে তা না, আরো বেশি অবনতি ঘটেছে। আমরা জুলাইয়ের পর চেয়েছিলাম একটা বিপ্লবী সরকার, বিপ্লবী সরকারের পরিবর্তে কি আসলো? আমরা জুলাইয়ের বড় একটা বিপ্লব সংগঠিত করার পরে, যে একটা মারে একটাই যায় বাকিটি যায় না, ওই কথার পরে আমরা শুনতে হয় অ্যাডভাইজারকে প্রশ্ন করছে হাসিনাকে খুনি বলা যাবে না। তো সে তার প্রতিবাদে যখন আমরা ঘেরাও কর্মসূচি দেই, তখন বলে আমরা মব সংগঠন, আমরা মব করি, ধানমন্ডি 32 ভাঙা মব, সবকিছু মব। তো বিপ্লবের স্পিরিটটা এই মব বলে আসলে আমাদেরকে ডিমোরালাইজ করে দিছে, এবং বিপ্লবের আর কোনো কিছুই অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। এবং আমি একটা ছোট্ট কথা বলে শেষ করব। উত্তরে একটা ছেলে, রাতুল নামে একটা ছেলে, সে তার শরীরে প্রায় 200+ পাইরেট বা ছোড়া গুলি রয়েছে। সেই ছেলেটা কিছুদিন আগে তার ইন্টারভিউ পাবলিশ হয়েছে, ভাইরাল হয়েছে। সে সেখানেও বলতেছে আসলে কি হবে এই দেশ দিয়ে। আমাকে প্রায় বলে, ভাই কি হবে, আমার তো ভালো লাগতেছে না কোনো কিছু। সে সবকিছু নিয়ে আসলে খুবই হতাশ। বা আমরা যদি বলি যে নাইমা সুলতানা, তার মা, তার সন্তান বারান্দায় গিয়ে তার প্রাণ হারিয়েছে। এই যে এই মানুষগুলো যদি একবারের জন্য বলে আমার সন্তান হারিয়েছি, কিংবা আমার বুকে, আমার শরীরের ভিতর এতগুলো পাইরেট, এতগুলো ছড়াগুলি কিসের জন্য, কেন আমি দেশের জন্য এত কিছু করেছি, তো সে এই পার্টিকুলার পয়েন্টে আসলে আমাদের বিপ্লব বেহাত। তো আমার বক্তব্য এই পর্যন্তই। আমি খুবই আশাবাদী মানুষ, অপটিমিস্টিক মানুষ। আশা করি পুনাবের হাত ধরে, এবং জুলাই রেভলিউশন অ্যালায়েন্স হোক বা জুলাই ঐক্য হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, সবাই একত্রে আগামীতে যাতে আমরা জুলাইটাকে বাঁচিয়ে রাখতে পারি, এবং যে বিপ্লব আমাদের সংগঠিত, যে বিপ্লব, কাঙ্ক্ষিত বিপ্লব আমরা চেয়েছিলাম, সেই বিপ্লব যাতে অদূর ভবিষ্যতে ঘটে। ধন্যবাদ সবাইকে।